মুশকিল হলো এই যে মামলাটা একেবারেই জটিল নয়। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক মামলাকে জটিলতর করে খুশি মতো মীমাংসার দিকে ঠেলে দেবার সুযোগ পান তত বেশি। কিন্তু এটা সহজ সরল ঘটনা। বাইরে থেকে ঘরে শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়ে সেই শিকল খুলেছে। ভেতরে ছিল রক্ত মাখা মৃতদেহটা, আর ভয়ে আতপাগলা গণপতি। খবরদার, একটুও নড়ার চেষ্টা করবে না, করলেই কিন্তু বিপদ। গোটা দুই টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে আর দ্বিতীয় প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, মানুষ যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি। তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একবার ভেবেও দেখলেন না। তারা শুধু প্রমাণ করবার চেষ্টা করতে লাগলেন যে মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল, পরে গণপতিকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন। এই কথা বলে গণপতিকে ফাঁকি দিয়েছিল একটি লোক, যার বয়স ছিল প্রায় 40। পরনে ছিল কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শু। গোঁফদাড়ি কামানো, চোখে পুরু কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। বিচারক গণপতিকে জিজ্ঞেস করেছিলেন, চেহারা দেখে কি করে বুঝলে কলেজের প্রফেসর? কলেজের প্রফেসর হলে মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতি এই কথার কোনো জবাব দিতে পারেনি। শুধু বোকার মতো হাঁ করে বিচারকের দিকে তাকিয়েছিল। আর কাউকে দেখেছিলে? গণপতি উত্তর দিয়েছিল, আগে ওই লোকটা ছাড়া আরো 3 জনকে দেখেছিলাম। কোথায়? বাড়ির সরু লম্বা বারান্দাটার শেষে, ওই 3 তলার সিঁড়ির নিচে অন্ধকারে কারা যেন দাঁড়িয়েছিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তাদের দেখতে পেলে কি করে? বিচারকের এই প্রশ্নে গণপতি অনেকক্ষণ বোকার মতো চুপ করে থেকে বলেছিল, আগে বুঝেছিলাম ছায়া গুনে গুনে। বিচারক সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালেন। এরপর আর বিশেষ দেরি হয়নি। 8-10 জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও গণপতিকে বাঁচানো গেল না। বিচারক অবশেষে রায় শোনালেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত আসামি গণপতিকে ফাঁসির হুকুম দিচ্ছে, টু বি হ্যাংড টিল ডেথ। তবে গণপতি চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটো কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেল। হায় ঈশ্বর, কি হয়ে গেল, কি সর্বনাশ! গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলল, সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন তাতে বিষণ্ণ হয়ে এলো। গণপতির বউ রমা এত ঘন ঘন মূর্ছা যেতে লাগলো যে তার গাল দুটো সারাক্ষণ গোলাপের মতো আরক্ত দেখাতে লাগলো। তার মুখখানা একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হয়ে রইল। গণপতির বিধবা পিসি ঠাকুর ঘরে এত জোরে মাথা খুঁড়লেন যে ফাটা কপালের রক্তে চোখের জল তার খানিক ধুয়ে গেল। যাই হোক, যথা সময় আপিল করা হলো। অনেক চেষ্টা ও অর্থ ব্যয়ের দ্বারা গণপতির পক্ষে আরো কয়েকটি সাক্ষী এবং প্রমাণও সংগ্রহ করা হলো। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি মুক্তি পেল। আইনের ভাষায় যাকে বলে বেনিফিট অফ ডাউট। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হয়েছিল, তাকে কে বা কারা খুন করেছে পুলিশ তারই খোঁজ করতে লাগলো। বাড়ি ফেরার অধিকার জুটল অপরাহ্নে। তখন আকাশ ভরে মেঘ করেছে। অপরাহ্নে খুব ঘটা করে মেঘ করলে মনে হয় এ আর কিছুই নয়, রাত্রিরই বাড়াবাড়ি। গণপতির কান্না পাচ্ছিল, আনন্দে নয়
শ্রান্তিতে নয়, বিগলিত মানসিক ভাব প্রবণতার জন্য নয়, সম্পূর্ণ অকারণে একটা চিন্তাহীন স্তব্ধ অন্যমনস্কতায়। বন্ধু বান্ধবের হাত এড়িয়ে সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টার দের মোটরে উঠে বসল। মোটরের কোণে গা এলিয়ে দিয়ে পশুপতি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর নিজেই মিস্টার দের পকেটে হাত ঢুকিয়ে মোটা একটা সিগার সংগ্রহ করে সাদা ধবধবে দাঁতে কামড়ে ধরল। মিস্টার দে এক গাল হেসে বললেন, যাক, কি যে যাবার অনুমতি পেল সেটা বোঝা গেল না। হয়তো গণপতির দুর্ভোগ, নয়তো অসংখ্য মানুষের পাগলামি ভরা দিনটা, আর নয়তো পশুপতি যে সিগারটা ধরিয়েছে সেটা। গণপতি পাংশু মুখ তুলে একবার তার পরিতৃপ্ত উদার মুখের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। একবার এই গাড়িতেই সে মিস্টার দের সঙ্গে বসেছিল কোথাও যাওয়ার জন্য, আজ সে কথা ঠিক মনে নেই। গাড়ি ছাড়বার আগে মিস্টার দে হঠাৎ হাত বাড়িয়ে ফুটপাথের একটা ভিখিরির দিকে একটা আনা ছুঁড়ে দিয়েছিলেন। দানের পুণ্যে আলোর মতো সেদিন যেভাবে মিস্টার দের মুখখানি উদ্ভাসিত হয়েছিল, আজ জীবন দানের পুণ্যেও যেন তেমনি আলো দেখা গেল তার মুখে। অবিকল তেমনি মুখভঙ্গি মিস্টার দের, ভিখিরিকে একটা আনা দিয়ে যেমন করে থাকেন। মানুষের অনুভূতির জগতের রীতি হয়তো এইরকম, মুড়ি মুড়কির এক দর। জীবন ফিরে পেয়ে গণপতির নিজেরও তেমন উল্লাস হলো কই? জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শত গুণে উত্তেজিত করেছে, নিবিড় শান্তি দিয়েছে, এনে দিয়েছে দীর্ঘস্থায়ী মনোরম উপভোগ। সুদীর্ঘ ভবিষ্যৎ জুড়ে বেঁচে থাকবার অধিকারের চেয়ে তার কাছে জ্যোৎস্নার আলোয় ছাদে বসে রমার সঙ্গে 1 মিনিট কথা বলার আনন্দ অনেক অনেক বেশি। দু ভাইকে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে মিস্টার দে চলে গেলেন। তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গাড়ি বারান্দার সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করে দাঁড়িয়েছিল। প্রতিবেশীদের সংখ্যা কম। বৃষ্টি না নামলে হয়তো আরো অনেকেই আসত। ওই যে নামলো। কোথায়? আরে ওই তো, দেখতে পাচ্ছ না? এ হে, চেহারাটা কেমন হয়ে গেছে না? তা হবে না, জেল থেকে ফিরছে। গণপতি নেমে প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করবে, পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরে রইলেন। থাক থাক বাবা, বেঁচে থাকো। গণপতির প্রণাম শেষ হতেই তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ওরে আমার বাবা রে, কাকু তুমি মুখ তুলে চেয়েছো, তোমার এত কৃপা। এই কান্না অবশ্য অপ্রত্যাশিত নয়। সকলেই জানত পিসিমা এমন ভাবেই কাঁদবেন, তাই খানিকক্ষণ সকলেই চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে কাঁদতে দিল। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জা বোধ হচ্ছিল। বাড়ি আসবার জন্য মিস্টার দের গাড়িতে উঠে কাঁদবার যে জোরালো ইচ্ছে তার হয়েছিল, হঠাৎ কখন যেন সেটা লোপ পেয়ে গেছে। নিজেকে লুকোতে পারলে এখন যেন সে বেঁচে যায়। নিজের বাড়িতে নিজের কাছের মানুষের বেষ্টনীর মধ্যে ক্রন্দনশীল পিসিমার বক্ষ লগ্ন হয়ে থাকবার সময় জেলখানায় তার সেই নিভৃত সেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হয়ে উঠছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এমন ভাবে চলতে থাকলে তার মাথার মধ্যে একটা কিছু ছিঁড়ে যাবে বোধহয়। আর কেউ কাঁদছে না দেখে পিসিমা একটু পরে আত্মসংবরণ করলেন। তখন পশুপতির স্ত্রী পরিমল বলল, কি চেহারায় তোমার হয়েছে ঠাকুরপো? গণপতি গলা সাফ করে মৃদু একটু হেসে বিনয়ের সঙ্গে বলল, আর চেহারা,
যার জীবন যেতে বসেছিল, চেহারা দিয়ে সে কি করবে? এই কথাটাই গণপতি বলতে চাইছিল, কিন্তু সেটা শোনালো অন্যরকম। মনে হলো বৌদির স্নেহপূর্ণ উৎকণ্ঠার জবাবে সে যেন ভারী রূঢ় একটা উত্তর দিয়েছে। গণপতিও হঠাৎ তা খেয়াল করে মনে মনে অবাক হয়ে গেল। এমন শোনালো কেন কথাটা? রোগে যার জীবন যায় যায় অবস্থা, সে ভালো হয়ে উঠলে এমন ভাবে যখন কেউ তার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে, তখন অবিকল এরকম জবাবই তো দিতে হয়। চেহারা কেন খারাপ হয়েছে উভয় পক্ষেরই যখন তা জানা থাকে, চেহারা সম্বন্ধে এই তো তখন বলা বলির রীতি। অথচ আজ এই কথোপকথন তার এতগুলো আপনার জনের কানে গিয়ে আঘাত করেছে। কারণটা গণপতি যেন বুঝতে পারল। রোগে যে রোগা হয়, চেহারা খারাপ হবার অধিকার তার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায়ে জেলে গিয়ে রোগা হয়ে আসার অধিকার এই জগতে কারো তো নেই। সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ ও পাংশু মুখ যে শুধু এই কথাটাই ঘোষণা করছে, অতি লজ্জাকর একটা খুনের দায়ে সে পুলিশের হাতে ধরা পড়েছিল। মাথাটা ঘুরছিল। গণপতি একবার বিহলের মতো সকলের মুখের দিকে তাকালো। এতক্ষণে তার চোখ পড়ল রমার দিকে, আর সকলে তার চারিদিকে ভিড় করে এসে দাঁড়িয়েছে। রমা কিন্তু কাছে আসেনি। পাশের লাইব্রেরি ঘরে ঢোকবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে, অনেক দূরে, দীর্ঘ ব্যবধানে। তাকিয়ে থাকতে থাকতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়তে লাগল। তারপর এক সময় লুপ্ত হয়ে গেল অন্ধকারে। গণপতি অজ্ঞান হয়ে গেল। এতে অবশ্য কারো অবাক হওয়ার কারণ ছিল না। পাষাণ প্রতিমার মতোই তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে মূর্ছিত হয়ে পড়ে গেল, তাতেও যেন তার কিছু এলো গেল না। এক পা এগোনো দূরে থাক, এক পা পিছিয়ে লাইব্রেরি ঘরের ভেতরে আত্মগোপন করাটাই সে যেন ভালো মনে করল। সত্যবানের মতোই যে তার স্বামী মৃত্যুর কবল থেকে ফিরে এসেছে, সেই স্বামীর মূর্ছা ভাঙবার কি আয়োজন হলো, অন্তত পক্ষে একবার তা চেয়ে দেখবার শখটাও রমার গেল কোথায়? এ কৌতূহল যে মেয়ে মানুষ দমন করতে পারে, ধরিত্রীর মতো তার সহ্য শক্তিও। জামা কাপড় বদলিয়ে এক বাটি গরম দুধ খেয়ে সে সকলের সঙ্গে ভেতরের বড় ঘরে গিয়ে বসল। একটু বাদে পশুপতি বলল, আমি বলি কি, তুই বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। এত ধকল গেছে, একটু শুয়ে। না, এখানেই ঠিক আছে। মূর্ছা ভাঙবার পর নিজেকে লুকোনোর ইচ্ছেটা কি কারণে যেন তার কমে গেছে। অনেক জল ঢালবার ফলে মাথাটা বোধহয় তার ঠান্ডা হয়ে এসেছিল। সকলের সঙ্গে কথা বলবার জন্য এতক্ষণে সে একটু একটু আগ্রহই বরং বোধ করতে লাগল। অল্পে অল্পে এ কথা সে কথা হতে হতে কথাবার্তা অনেকটা সহজ হয়ে এলো। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজন অনেকের সঙ্গেই বহুবার গণপতির দেখা হয়েছে। তবু সে এমন ভাবে কথা বলতে লাগলো যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরে জানবার উপায়ও তার ছিল না। 3 মাস আগে জেলে বসে পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনে সে আশ্চর্য হয়েছিল, আজ পিসিমার মুখে সেই ঘটনার কথা শুনে সে নবজাগ্রত বিস্ময় বোধ করল। তোকে কি বলবো, তোর বাবা যা একখানা কাণ্ড করেছিল, তুই তো ছিলিস না। ওমা, গণপতি এক সময় জিজ্ঞেস করল, রেনু কেমন আছে? এই প্রশ্ন শুনে সকলে চমকে গেল। এ ওর মুখের দিকে তাকালো, কিন্তু বয়স্ক কেউ জবাব দিল না। শুধু পশুপতির 7 বছরের মেয়ে
মায়া বলল, পিসিমাকে শ্বশুর বাড়িতে রোজ মারে কাকা। গণপতি এই কথা শুনে অবাক হয়ে বলল, মারে? তুমি মানুষ মেরেছো কিনা তাই জন্যে। এই, ও কি কথা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি মায়া? ও তো মুখে এইসব বড়দের মতো কথা বলতে নেই। এই মায়া চুপ কর। 3-4 একসঙ্গে ধমক দিতে মায়া সভয়ে চুপ করে গেল। মনে হলো ধমকটা যেন গণপতিকেই দেওয়া হয়েছে, কারণ মায়ার চেয়েও তার মুখখানা শুকিয়ে গেল বেশি। আবার কিছুক্ষণ এখন তার কারো মুখের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা হলো না। একটু বাদে পশুপতি গলা সাফ করলো, তারপর বলল, ইয়ে ঠিক যে মারে তা নয়, তবে ওরা ব্যবহারটা ভালো করছে না। বড় বোন বেনু বলল, বিয়ের পর সেই যে নিয়ে গেল মেয়েটাকে, এ পর্যন্ত আর একবারও পাঠায়নি। মহি 2 বার আনতে গেল। মহিপতি বলল, আমার সঙ্গে একবার দেখাও করতে দেয়নি, বলল আহা, থাক না ওসব কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে ওসব শোনাবার দরকার কি? ও তো আর পালিয়ে যাবে না। খানিকক্ষণ সকলে চুপ করে রইল। বাইরে বৃষ্টি মাঝখানে একটু কমেছিল, এখন আবার আরো জোরের সঙ্গে বর্ষণ শুরু হয়েছে। ঘরের মধ্যে এখন ভেজা বাতাসের গাঢ়তম স্পর্শ পাওয়া যাচ্ছে। রমা এবারও ঘরে আসেনি। এবারও সে নিজেকে আড়াল করে রেখেছে পাশের ঘরের দরজার ওদিকে। তবে এবার আর সে দাঁড়িয়ে নেই, মেঝেতে বসে আছে। একতলার রান্নাঘর থেকে ডাল সম্বরের গন্ধ ভেজা বাতাসকে আশ্রয় করে এসে এ ঘরে জমা হয়েছে। পিসিমা কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন। প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে তিনি একসময় ফিরে এলেন। সকলের আগে গণপতিকে বললেন, জুতো থেকে পাটা খোলতো বাবা। জুতোর স্পর্শ ত্যাগ করে গণপতি পবিত্র হওয়ার পর পিসিমা প্রসাদী ফুল নিয়ে তার কপালে ঠেকালেন। তারপর প্রসাদ হাতে দিলেন এবং আজও আধা মমতা আধা ধমকের সুরে তার চিরন্তন অনুযোগটা শুনিয়ে দিলেন। ঠাকুর দেবতা কিছু তো মানবি নে, শুধু অনাচার করে বেড়াবি। এ ঘরে কেউ কিচ্ছু বলল না, কিন্তু পাশের ঘরের দরজার ওদিক থেকে অস্ফুট কণ্ঠে শোনা গেল, পিসিমা চমকে বললেন, কে গো ওখানে বৌমা? শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে ফাঁসি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। পরিমল জিজ্ঞেস করল, কি হলো রে রমা? রমার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরিমলের কোলের ছেলেটি মেঝেতে হামা দিতে দিতে নাগালের মধ্যে এসে পড়েছিল। গণপতি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ওকে আদর করবার ছলে মাথা হেঁট করে থাকা সহজ। রাজেন্দ্রনাথ কাঁপা কাঁপা গলায় বললেন, দেখো তো সুহাস, মেজ বৌমার কি হলো? হিট হলো নাকি? পরিমল বলল, তুই বস, আমি দেখছি। পরিমল উঠে গিয়ে নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসা করে ফিরে এলো। তারপর বলল, না, কিছু হয়নি। কিছু না, একেবারেই কিছু হয়নি। কি হবে ওই পাথরের মতো শক্ত মেয়ে মানুষটার? এই যে এতকাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তার ছিল না। রমা কি একদিনও আবেগে ভেঙে পড়েছিল? কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ননদ যা কারো বুকে একবার আশ্রয় খুঁজেছিল? কাউকে টের পেতে দিয়েছিল যে তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে? এই কথা সত্যি যে যেদিন থেকে গণপতিকে পুলিশে ধরেছিল সেদিন থেকে সে হাসতে ভুলে গেছে। দিনের পর দিন কথা কমিয়ে কমিয়ে প্রায় বোবাই হয়ে গেছে। রোগা হতে হতে তার সোনার বরণ কালি হয়ে গেছে। তা সেটা আর এমন কি বেশি।
দুঃখের ভাগ তো সে দেয়নি, সান্ত্বনা তো নেয়নি, লুটিয়ে বুক ফাটা কান্না তো কাঁদেনি। একদিন বুঝি কেঁদেছিল, শুধু ওই একদিন। নিজের ঘরে রমা একা থাকত, এখনো তাই থাকে। অনেক বলে অনেক বকেও তাকে কারো সঙ্গে শুতে রাজি করা যায়নি, এমনকি শ্বশুরের অনুরোধেও না। গভীর রাতে বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে, সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর এসেছিল, তাই বর বউ দুজনেরই হয়েছিল অনিদ্রা রোগ। রাতে ঘর ছেড়ে বেরিয়ে দুজনে হাত ধরাধরি করে রমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে সুহাস থমকে দাঁড়িয়েছিল। কান পেতে ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ শুনে ভয়ে বেচারির স্বামী সোহাগে তাতানো দেহটা হিম হয়ে গিয়েছিল। বরকে ঘরে পাঠিয়ে সুহাস পরিমলকে ডেকে তুলেছিল। পরিমল সব শুনে বলেছিল, ঘুমাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোল সুহাস। কি হবে মা গো? পশুপতিকে পেছনে করে পা টিপে টিপে গিয়ে পরিমল খানিকক্ষণ রুদ্ধ দরজায় কান পেতে রমার গোঙানি শুনেছিল। তারপর জোরে জোরে দরজা ঠেলে ডেকেছিল, মেজবউ, ও মেজবউ, শিগগির দরজা খোল। প্রথম ডাকেই গোঙানি থেমে গিয়েছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয়নি। শেষে ধরা গলায় বলেছিল, কে? আমি। দরজা খুলতে মেজবউ, শিগগির। কেন দিদি? পরিমল অবশ্য সে কৈফিয়ত দেয়নি, আরো জোরে ধমক দিয়ে আবার দরজাই খুলতে বলেছিল। রমা বাধ্য হয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে দিদি? তুই ঘুমাচ্ছিলি কেন রে মেজবউ? রমা বিস্ময়ের ভান করে বলেছিল, ঘুমাচ্ছিলাম। কে বললে? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। একটু থেমে ঢোক গিলে পরিমল বলেছিল, আমি নিজে শুনেছি তুই কাঁদছিলি, তাই না? না, কাঁদিনি তো। কে বললে কাঁদছিলাম? এই বলে পশুপতির দিকে নজর পড়ায় রমা লম্বা ঘোমটা টেনে দিয়েছিল। আমি আজ তোর ঘরে শোবো রমা। কেন? কি কৈফিয়তি যে মেয়েটা দাবি করতে জানে, অফুরন্ত। পরিমল ইতস্তত করে বলেছিল, না মানে ভয়টাই যদি পাস। ভয় পাবো কেন? আমারও তো ভয় নেই। বড্ড ঘুম পাচ্ছে দিদি। এই বলে সকলের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল রমা। কি রূঢ় ব্যবহার! মনে করলে আজও পরিমলের গা জ্বালা করে। যাই হোক, তারপর থেকে রাতে বাইরে গেলে বাড়ির অনেকেই চুপি চুপি রমার ঘরের দরজায় কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করেছে, কিন্তু আর কোনোদিন কিছু শোনা যায়নি। শোনা যাবেই বা কি করে? রমা কি সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডেকে ঘুমোতে পারে। আজ হঠাৎ অস্ফুট স্বরে একবার মাগো বলে ফেলেছে বলেই ওর যে কিছু হয়েছে, এ কথা মনে করার কোনো প্রয়োজন নেই। মিস্টার দের কড়া সিগার টেনে পশুপতির বোধহয় গলাটা খুসখুস করছিল। সে আর একবার গলা সাফ করে বলল, গনু, রেনুর জন্য তুই ভাবিস না। ওকে আসতে দেয়নি বটে, কিন্তু ওকে ওরা কষ্ট দেয় না। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়ে আর আসতে না দিলে মেয়েকে কষ্ট দেওয়া হয় কিনা গণপতি ধারণা করে উঠতে পারল না। কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হতে লাগল। মৃদু স্বরে সে বলল,
ওকে একটা তার করে দিলে হতো না? পশুপতি বলল, কি বলবো, তোর কথা। আগে আর কাজ নেই, কি আর হবে ওতে? মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবে। কাল খবরের কাগজে সবই তো পড়তে পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে কাল সব খবরই বেরোবে বটে, কিন্তু রেনু কি খবরের কাগজ পড়তে পায়? ভাই খুনের দায়ে ধরা পড়েছে বলে অতটুকু মেয়েকে যারা আটকে ধরে রাখতে পারে, এতখানি উদার কি তাদের পক্ষে হওয়া সম্ভব? গণপতি পরিমলের ছেলেকে মেঝেতে নামিয়ে দিয়ে বলল, তবু আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে। রাজেন্দ্র বললেন, তাই বরং দাও পশুপতি, রেনু শ্বশুরকে একটা তার করে দাও, লিখে দিও, প্লিজ ইনফর্ম রেনু, নয়তো সে বেটা হয়তো মেয়েটাকে কিছু জানাবেই না। তার লিখতে পশুপতি আপিস ঘরে গেল। মানুষের মধ্যে খোঁজ করলে সব সময় মানুষকে খুঁজে পাওয়া যায়, সে পাশবিকতা দিয়েই হোক বা দেবত্ব দিয়েই হোক। কে নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে? 32 বছর যে পরিবারে গণপতি সহজ স্বাভাবিক জীবনযাপন করেছে, আজ সেখানে একটা বিভৎস অসাধারণত্ব অর্জন করে ফিরে এসে সে যে বিশেষভাবে অনুসন্ধিৎসু হয়ে উঠবে এবং এতগুলো মানুষের মধ্যে ক্রমাগত মানুষকে খুঁজে পেতে থাকবে, তাতে আশ্চর্যের কিছু নেই। পলকে পলকে সে টের পেতে লাগলো একটাই কথা, গণপতির মাথার মধ্যে ঘুরতে লাগলো একটাই কথা, এরা ভুলতে পারছে না। বিচার নয়, বিশ্লেষণ নয়, বিরাগ অথবা ক্ষুধাও নয়, শুধু মনে রাখা। মনে রাখা যে তাদের এই গণপতি অকথ্য কলঙ্ক রটিয়েছে। দেশের ও দশের কাছে সে পরিবারের মাথা হেঁট করে দিয়েছে। আইনের আদালতে ভালো রকম প্রমাণ না হোক, মানুষের আদালতে তার পাশবিকতা প্রমাণিত হয়ে গিয়েছে। ফাঁসির হুকুম রদ হয়েছে বটে, তবে এই ব্যাপারটা এইখানে শেষ নয়। এখনো অনেক বাকি, অনেক মন ও মনের লড়াই। প্রত্যেকের ভেতরের মানুষটা এই অনিবার্য ক্ষতি ও বিপদের চিন্তায় ভীত ও বিমর্ষ হয়ে আছে। এই যে মানুষ, ভেতরের মানুষ, এ মানুষ বড় দুর্বল, বড় স্বার্থপর। গণপতির মনে হলো এর চেয়ে ফাঁসি হয়ে গেলেই অনেক সহজে সব। আমার জন্য তার মনে গভীর মমতা দেখা দিল। জেলে বসে রমার কথা ভেবে তার খুব কষ্ট হতো। শুধু তার দুর্ভাগ্যের কথা ভেবে রমা যে যাতনা ভোগ করছে সেটা ভাবতে ভাবতে গণপতি একেবারে শেষ হয়ে যেত। কিন্তু এখন হঠাৎ সে বুঝতে পারল, স্বামীর জন্য শুধু ভেবেই রমা রেহাই পায়নি। নিজের অন্ধকার ভবিষ্যৎটার পীড়ন সহ্য করেই তার মহাশক্তির পরীক্ষা শেষ হয়নি, আরো অনেক কিছু জুটেছে। বাইরের জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয়, সেসব যে কি এবং সেসব সহ্য করতে একটি নিরুপায় ভীরু স্ত্রীর যে কতখানি কষ্ট হতে পারে, সেটা ভাবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকু সে অনুমান করতে পারল, তাতেই বুকের ভেতরটা তার তোলপাড় করতে লাগল। নিজেকে সে বোঝাবার চেষ্টা করতে লাগল। যাক, রমার একটা প্রকাণ্ড দুর্ভাবনা তো দূর হয়েছে। স্বামীকে ফিরে পেয়ে আজ তো তার মনে আনন্দের বাণ ডেকেছে। এতদিন সে যদি অকথ্য দুঃখ পেয়েও থাকে, আজ আর সে কথা ভেবে লাভ কি? প্রতিকারের উপায়ও আমার হাতে ছিল না। রমার দুঃখ কমানোর চেষ্টা করার জন্য আজ আফসোস করলে চলবে না। জেলে বসে রমার দুঃখটা সে ঠিক মতো পরিমাপ করতে পারেনি। অন্যায় যদি কিছু হয়ে থাকে, তা শুধু এই, তা এই অন্যায়ের জন্য
রমার আর কি এসে গেছে? সে বুঝলেই তো রমার দুঃখ কমতো না। রাত 2টোর সময় বৃষ্টি বন্ধ হলে পাড়ার 2-1 ভদ্রলোক এবং পাড়ার বাইরের 2-4 বন্ধু বান্ধব দেখা করতে এলেন। গণপতি, ও গণপতি, ও গণপতি, সবাই গণপতি। পশুপতির ইচ্ছে ছিল গণপতি আজ কারো সঙ্গে দেখা না করে। সেই সকলকে বলে দিল, এই গণপতির শরীর খুব খারাপ ও শুয়ে পড়েছে। কিন্তু গণপতি এ কথা কানে তুলল না। নিচে গিয়ে সকলের সঙ্গে দেখা করল। আরে এসো এসো, এই বৃষ্টি মাথায় নিয়ে তোমরা এখনই চলে এলে? তা সব কেমন আছো? খবর টবর ভালো তো? রমার কথা নতুন ভাবে ভাবতে আরম্ভ করার পর গণপতি নিজের মধ্যে একটা নতুন তেজের আবির্ভাব অনুভব করছিল। সে বুঝতে পারছিল, যাই ঘটে থাক, ভীরু ও দুর্বলের মতো হাল ছেড়ে দিলে চলবে না। নিজের জোরে আবার তাকে নিজের পারিবারিক ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে। ভূমিকম্পে বাড়ি অল্প বিস্তর জখম হয়েছে বলে মাঠে বাস করলে তো তার চলবে না। বাড়িটা আবার মেরামত করে নিতে হবে। লজ্জায় সে যদি এখন মুখ লুকোয়, তার লজ্জার কারণটা যে লোকে আরো বেশি সত্যি বলে মনে করতে আরম্ভ করবে, আরো বড় বলে ভাবতে থাকবে। যারা এসেছিলেন গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে কৌতূহল মেটাতেই তাদের আগমন। গণপতির সঙ্গে কথা বলে সকলে একটু অবাক হয়েই বাড়ি ফিরে গেলেন। মানুষটা ভেঙে চুরে গেছে সন্দেহ নেই, কিন্তু খুব যে নিচে নেমেছে কারো তা মনে হলো না। সে নিজেই একরকম চেষ্টা করে প্রথম আলাপের আড়ষ্টতা কাটিয়ে আনল। বেশি বকল না, বেশি গম্ভীর হয়েও থাকল না। গোয়ারের মতো ফাঁসির হুকুম পাওয়ার ব্যাপারটাকে অবহেলা করে একেবারে উড়িয়েও দিল না। আবার এমন ভাবও দেখালো না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে একেবারে বিগলিত হয়ে পড়েছে। দেখো, ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন? আমার শুধু বারবার এটাই মনে হয়েছিল। ওই দিনগুলোতে আমি এই প্রশ্নটাই করে গেছি নিজেকে প্রত্যেক দিন। এমন আশ্চর্য সরলতার সঙ্গে এমন ভাবে গণপতি একবার এই কথাগুলো বলল যে শ্রোতাদের মনে তার প্রতি সত্যি সত্যি একটু শ্রদ্ধার ভাব দেখা দিল। মনে হলো আসবার সময় লোকটার সম্বন্ধে যে ধারণা তাঁদের ছিল, লোকটা হয়তো সত্যি অতটা খারাপ নয়। আগন্তুকদের মধ্যে এই পরিবর্তনটুকু টের পেতে গণপতির বাকি রইল না। জয়ের গর্বে ও আশার আনন্দে তার বুক ভরে গেল। এবার তার বিশ্বাস হতে লাগলো যে সে পারবে। তার ভাঙা মান সম্মানকে আবার সে নিটোল করে গড়ে তুলতে পারবে। তার নামে চারিদিকে যে ঢিঢি পড়ে গেছে, ক্রমে ক্রমে একদিন সে শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে একেবারে মিলিয়ে যাবে। তার সম্বন্ধে ঘৃণা ও অশ্রদ্ধার ভাব মরে গিয়ে মানুষের মনে আবার তার প্রতি প্রীতি ও শ্রদ্ধা জেগে উঠবে। মানুষের মাঝখানে মানুষের মতো বেঁচে থাকতে আর তার কোনো অসুবিধে থাকবে না। রাত বাড়ছিল, বাইরের সকলে চলে গেল। গণপতি আর বেশি দেরি না করে সামান্য কিছু খেয়ে নিজের ঘরে শুতে গেল। নবজীবনের সূচনা করতে বাইরের কয়েকটি লোকের কাছে খানিক আগে সে যে সাফল্য লাভ করেছিল, তখনও মন থেকে তার মাদকতা ভরা মোহ কাটেনি এবং খানিক পরে সেই জন্যই রমার সঙ্গে তার ঝগড়া বাঁধল। ঝগড়া? এমন প্রত্যাবর্তনের পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়ার রাতে ঝগড়া? হয়তো ঠিক তা নয়, কিন্তু রমা ঘরে আসার ঘণ্টাখানেক পরে দুজনের মধ্যে যেসব কথার আদান প্রদান হলো সেগুলো ঝগড়ার মতোই একটা কিছু হবে। আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠবার সাহস দুজনের কারো ছিল না। ঘরে ঢুকে রমা তাই যেমন ধীর পায়ে তার কাছে এলো, সেও তেমনি ধীর ভাবেই
তাকে বুকের মধ্যে গ্রহণ করল। রমার ওজন অর্ধেক হালকা হয়ে গিয়েছিল, কিন্তু গণপতি সেটা ভালো রকম টের পেল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমে গেছে। রমার দু চোখ দিয়ে আস্তে আস্তে জলের ফোঁটা নামছিল। খানিকক্ষণ পরে সে বলল, তোমায় ভিড়ে পাবো ভাবিনি। গণপতি তার মাথাটা কাঁধের পাশে চেপে ধরে বলল, আমিও ভাবিনি আবার এই ঘরে তোমার কাছে ফিরে আসতে পাবো। শুধু রমার কাছে নয়, এ ঘরে রমার কাছে ফিরে আসার কথাও সে কখনো ভাবেনি। রমাকে দেখবার ফাঁকে ফাঁকে এখনো গণপতি ঘরখানাকেও দেখছিল। প্রায় কিছুই বদলায়নি ঘরের। বাগানের দিকে দুটো জানালার কাছে যেখানে যেভাবে খাট পাতা ছিল, আজও সেইখানে তেমনই ভাবে পাতা আছে। ও কোণে দেওয়ালে বসানো আলোটার ঠিক নিচে রমার প্রসাধনের টেবিল। এই 6 মাস কি সে প্রসাধন করেছিল? এখানে খাটে বসে আজও আয়নাটাতে তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রমা আগে মাঝে মাঝে কৌতুক করে জিজ্ঞাসা করত, এই ওরা কে গো? আমাদের দেখছে না তো? তাই ছাড়ো। দেওয়ালে তাদের বিয়ের সাজে তোলা ফটো এবং এ বাড়ির ও রমার বাড়ির কয়েকজনের ফটো টাঙানো আছে। কেবল পুরনো যে 3টে দামি ক্যালেন্ডার ছিল, তার একটির বদলে এসে গেছে 2টি সাধারণ ছবিওয়ালা ক্যালেন্ডার। তার অনুপস্থিতির সময়ের মধ্যে একটা বছর কাবার হয়ে গিয়ে নতুন একটা বছর যে আরম্ভ হয়ে গিয়েছে। আরো একটা পরিবর্তন হয়েছে ঘরের। ঘরের ঔজ্জ্বল্য কমে গেছে। মেঝেটা সেরকম ঝকঝকে নয়। ফটো আর ছবিগুলোতে অল্প অল্প ধুলো আর ঝুল পড়েছে। চারিদিকে আরো যেন এসে জুটেছে কত অদৃশ্য মলিনতা। রমা একসময় জিজ্ঞাসা করল, প্রায় 1 ঘন্টা পরে, কি দেখছো? ঘর দেখছি। ঘর দেখে আর কি হবে? এ ঘরে তো আমরা থাকবো না। থাকবো না? কোন ঘরে যাব তবে? আমরা চলে যাব। রমা বিছানায় নেমে একটু সরে ভালো করে বসল। ঝগড়া শুরু হয়ে গেছে। গণপতি একটু বিস্মিত হয়ে বলল, কোথায় চলে যাব রমা? অনেক বিনিদ্র রাত জেগে রমা এ প্রশ্নের জবাব ভেবে রেখেছে। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, যেদিকে দু চোখ যায়, অনেক দূর, অচেনা দেশে। কেউ যেখানে আমাদের চেনে না, নাম ধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব। আজ রাতেই সব বেঁধে ছেদে রাখি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো, কেমন? আর একটা দিনও আমি এখানে থাকতে পারবো না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করল, কেন? রমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বুঝতে পারছো না? সবাই আমাদের ঘৃণা করবে, আমরা এখানে থাকবো কি করে? এমনি ভাবে শুরু হলো তাদের কথা কাটাকাটি। আচ্ছা, এমন পাগলের মতো কথা কি বলতে আছে? বাড়ি ঘর, আত্মীয় স্বজন, অর্থোপার্জন সব ফেলে গেলে কি করে চলে? কি বা দরকার যাওয়ার? 2-4 দিন লোকে হয়তো একটু কেমন কেমন ব্যবহার করতে পারে, তারপর সব ঠিক হয়ে যাবে। এত ভাবছো কেন রমা? বিবাদ করার মতো করে নয়, আদর করে খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাকে কথাগুলো বোঝাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু রমা বলল, ওরা কেউ তোমাকে মেনে নেবে না। তোমার এই পরিবার, এই আত্মীয় স্বজন, বন্ধুরা কেউ তোমাকে কোনোদিন আগের চোখে দেখবে না। তুমি সারা জীবন চেষ্টা করে করে ক্লান্ত হয়ে যাবে, তবু ওদের চোখ থেকে জেল, আসামি, ফাঁসি এই শব্দগুলো কোনোদিন বুঝতে পারবে না। তুমি কি সত্যি সেটা বুঝতে পারছো না? কি বুঝবো বলতো? বাইরের ঘরে বাইরের কয়েকটা লোকের মন থেকে অন্ধকার ভাব সে যে মোটে কিছু সময় আগে প্রায় দূর করে দিয়েছিল, এ কথা গণপতি কিছুতেই ভুলতে পারছিল না।
দেশ ছেড়ে চিরদিনের জন্য বহুদূর দেশে অজানা লোকের মাঝে আত্মগোপন করে থাকবার ইচ্ছেটা রমার, গণপতির নয়। গণপতির কাছে এ নেহাতি ছেলে মানুষই। কি বাচ্চাদের মতো জেদ করছো বলো তো রমা? আমি এতদিন পরে ফিরে এলাম আর তুমি এখান থেকে চলে যাবার কথা বলছো? পরিবার ছেড়ে কোথায় যাব? রমা শেষে হতাশ হয়ে বলল, তুমি সত্যিই যাবে না? গণপতি তাকে বুকে টেনে আনল, সস্নেহে তার পাংশু গালে চুমু খেয়ে বলল, যাব না বলেছি পাগলি? চলো না দুজনে 2-4 মাসের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। রমা অসহিষ্ণুভাবে মাথা নেড়ে বলল, 2-4 মাসের জন্য আমি কোথাও যাব না, চিরদিনের জন্য যাব। আচ্ছা, কাল এসব কথা হবে রমা। না, আজকে বলো যাবে কিনা, এক্ষুনি বলো। কাল ভোরে উঠে আমরা চলে যাব। গণপতি এবার হেসে ফেলল, বলল, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এমন করে কেউ কখনো যায়? রমা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তবে তুমি থাকো। গণপতি আরো খানিকক্ষণ তাকে আদর করল, আরো খানিকক্ষণ বোঝালো, কিন্তু দুর্বল শরীরটা তার শ্রান্তিতে ভেঙে পড়ছিল। তাই 1/2 ঘন্টা খানেক পরে ছেলে মানুষ বউকে আদর করা ও বোঝানো দুটোই যথেষ্ট হয়েছে মনে করে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে বৃষ্টির তেজ বাড়ল আরো খানিকটা, আর সেই বৃষ্টির তেজের সঙ্গে মিশল একটা হইচই। রাজেন্দ্র উকিলের বাড়ির বিরাট হইচই। কাল রাতে তো সব ঠিক ছিল রে। বাড়ির মেজ বউ রমা নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রমার দেহটা যখন সিলিং ফ্যান থেকে নামিয়ে খাটে শোয়ানো হলো, হতবাক গণপতি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। গত রাতের শেষ কথাগুলো এখনো যেন কানে বাজছে গণপতির। রমার গলায় একটা পুরু দাগ, ঠিক যেখানে গত রাতে সে চুমু খেয়েছিল। কাল রাতে যে ঘরটায় ফিরে এসে গণপতি শান্তি খুঁজতে চাইছিল, এখন সেই ঘরটা থেকে পালাতে পারলেই যেন ও বেঁচে যায়। হঠাৎ চোখে পড়ল খাটের নিচে একটা সাদা কাগজের মতো কি যেন পড়ে আছে। একটু ঝুঁকে কাগজটা তুলে নিল সে। একটা চিঠি, রমার হাতে লেখা। এতদিন যে জেলে ছিল গণপতি, একদিনের জন্য রমা চিঠি লিখে কারো হাতে পাঠায়নি। মাঝে মাঝে গণপতির মনে হতো খুব, রমা সামনে না থাকুক, অন্তত হাতের লেখাটুকু থাকলেও মানুষটার গন্ধ পাওয়া যায়। তবে আজ এই চিঠিটা হাতে নিয়ে গণপতি শুধুই মৃত্যুর গন্ধ পাচ্ছিল। খানিক কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল সে। বিয়ের পর একবারই তোমাকে চিঠি লিখেছিলাম, আর সেভাবে প্রয়োজন পড়েনি। এখন আমার প্রয়োজন ফুরিয়েছে, তাই এই শেষ চিঠিটা লিখছি। এই কদিনের সংসারে একটা জিনিস বুঝেছি, সংসার আসলে মায়া ছাড়া আর কিছু না। তোমার জেল হবার পর থেকে প্রত্যেক দিন বেঁচে থেকেছি শুধু এই মায়ায় পড়ে। কাল তুমি ফিরে এসে ঘরের দিকে যখন তাকিয়েছিলে, তোমার 2 চোখ ভরে ছিল মায়া। আমি তখনই বুঝেছিলাম এই মায়া তোমার কাটবে না। তবু শেষ চেষ্টা করেছিলাম। ছোটবেলায় দিদা রুমালে সেলাই করাতে শিখিয়েছিল, পতির পুণ্যে সতীর পুণ্য। কিন্তু পতির পাপে সতীর যে কি হতে পারে সেটা শিখলাম এই 1 বছরে, তোমার জেল হওয়ার পর থেকে।
সমবেদনার আড়ালে যে কতটা ঘৃণা লুকিয়ে থাকতে পারে সেটা আমি এর আগে জানতাম না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রতিদিন আমাকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ঘরের দরজায় কান পেতে বারবার বুঝতে চেয়েছে আসামির বউ কি ভাবছে। কি আর করবি, এই তোর ভবিতব্য, কপালের লিখন, নাকি আমার কপালের বদগুণেই হয়েছে তোমার এই অবস্থা? বারবার নানা রকম হিসেব নিকেশ চলেছে আমাকে ঘিরে। তুমি তো একবার ফাঁসির জন্য দিন গুনেছ, আর আমি প্রত্যেক দিন ফাঁসি কাঠে ঝুলেছি। তবে এই মরণের এবার শেষ হওয়া দরকার। আমি জানি এই মানুষগুলো কোনোদিন আমাদের সহজ হতে দেবে না, কোনোদিন ভুলে যেতে দেবে না এই ভুল শাস্তিকে। তবে তোমাকে বোঝাবার শক্তি আমার আর নেই, আমাকে বোঝবার শক্তিও হয়তো তোমার নেই। তাই চলে যাওয়াই ভালো। তুমি ভালো থেকো, মেনে নিও, মানিয়েও নিও। ইতি, সমা। চিঠিটা গণপতির হাত থেকে খসে পড়ল। মাথাটা কেমন যেন করছে। ঘর থেকে বেরিয়ে বাথরুমে ঢুকলো গণপতি। কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর আয়নার দিকে তাকালো একবার। গণপতির মনে হলো ওর গলাতেও কেমন যেন একটা দাগ। ঠিক ক্যাম্বেল স্কুলের সামনে একটুখানি ফাঁক। খানিকক্ষণ ধরে ফুল, ফল, নারকেলের চারা, মাটির পুতুল, রঙিন কাচের চুড়ির দোকানে অল্প বয়সী মেয়েদের ভিড়, পিপি বাঁশি, এসব দেখে বেড়ালাম। তবু ছোটবেলার সে আনন্দ আর কই। সে ছিল স্নিগ্ধ, শ্যাম ও ছায়াচ্ছন্ন পরিচিত গ্রাম, আর এ হলো ইট কাঠ পাথরের অচেনা শহর। ঠোঙায় করে কিছু ফুলুরি আর গরম জিলিপি নিয়ে হাইকোর্ট মুখ ট্রামে উঠে পড়লাম। মটলেনের মুখে যখন নামলাম, বৃষ্টি পড়ছে তখনও। হনহন করে হেঁটে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা। আসছি হে, একটু দাঁড়াও। ভেজা জুতো আর ছাতা বারান্দার কোণে রেখে আড্ডা ঘরের পরিচিত চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভাজা আর জিলিপি আছে, চা বলুন তো একবার। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এই যে দেখছি এখনো গরম। এই চা কিন্তু ঠিক 10 মিনিট পরে বলবো। কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো, কেমন? অবাক হয়ে বললাম, কিশোরী আসছে নাকি? আপনি কি করে মানে? তারানাথ হাসল। এক্ষুনি আসবে, আর বড় জোর 8.5 মিনিট। এক প্যাকেট পাসিং শো এনেছিলাম। প্যাকেটটা এগিয়ে দিতে তার থেকে একখানা বের করে ধরালো তারানাথ। বাড়িতে সাধারণত হুঁকো খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। তার কাছে গল্প শুনতে যাওয়ার সময় আমি আর কিশোরী মটলেনের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে যাই। আর প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোড়কলা, চিমনির মতো টুপি পরা ধূমপানরত সাহেবের ছবি শুদ্ধ কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মৌজ। ছবির সাহেব কেমন মৌজ করে গোল গোল রিং ছাড়ছে দেখেছো? 8:30 মিনিট শেষ। বাইরে ঝুপ করে ছাতা বন্ধ করার আওয়াজ, তারপরই কিশোরীর গলা। চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। তারানাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর উঁচু গলায় বলল, এসো হে, ভেতরে এসো। কিশোরী সেন ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ অবাক হলো না। আসলে হঠাৎ কোনো কারণে কাজের থেকে একটু অবসর পেলে তারানাথের বাড়ি আড্ডা দিতে আসা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা মানুষ দেখার শখ আমার চিরদিনের। কয়েক বছর আগে
কিশোরী সেনী আমাকে তারানাথের কাছে নিয়ে এসেছিল। বলেছিল, চলো একজন ভালো তান্ত্রিক জ্যোতিষীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। মুখের দিকে তাকিয়ে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। কৌতূহলী হয়ে কিশোরীর সঙ্গে গিয়েছিলাম। আমার সম্বন্ধে অদ্ভুত কিছু কথা বলে তারানাথ আমাকে অবাক করে দিয়েছিল। এমন সব কথা যা আমি ছাড়া কারো জানবার সম্ভাবনা নেই। আর আকর্ষণ করেছিল তার গল্প। যৌবনে সে পথে পথে ঘুরে বেড়িয়েছে, হাটে মাঠে গাছতলায় শ্মশানে কাটিয়েছে, সব সাধনা করেছে। তার গল্প বলার ক্ষমতাও ভারী সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মতো গল্প বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে, আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনাও বলার গুণে চিত্তাকর্ষক করে তোলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে। সেসবের সঙ্গে আমাদের ডাল ভাত খাওয়া মধ্যবিত্তের প্রাত্যহিক শান্ত জীবনধারার কোনো সম্পর্ক নেই। বীরভূমের গ্রাম্য শ্মশানে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ মাতুপাগলির কাহিনী, বরাকর নদীর বালুকাময় তীরে শালবনের পাশে শুক্লা পঞ্চমীর স্বপ্নীল জ্যোৎস্নায় মধুসুন্দরী দেবীর আবির্ভাব, শ্বেতবগলার পুজো, আরো কত কি। আমরা বলতাম, বাবা, এত ঘটেছে আপনার জীবনে? সত্যি ভাবা যায় না। তারানাথ হেসে বলতো, হবে না। আমার জন্মের সময় আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল। আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। কিশোরী গুছিয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, তুমিও হঠাৎ এলে, কি ব্যাপার? কিশোরী বলল, আজ দুপুরে সেকশন অফিসার ভবানীপুরের দিকে একটা কাজ দিয়ে বললেন এটা সেরে ওখান থেকেই বাড়ি চলে যাবেন, বরং আর অফিসে ফিরতে হবে না। তা সে কাজ তো আধ ঘন্টাতেই হয়ে গেল। ট্রামে করে ধর্মতলা এসে নামতেই তোমার অফিসের রমেশ মিত্রের সঙ্গে দেখা। তার কাছেই শুনলাম যে তোমাদের আজ হাফ ছুটি হয়ে গিয়েছে। রথের দিন, মেঘলা আকাশ, তারপর আবার হাফ ছুটি। মনে হলো তুমি নিশ্চয়ই এইখানেই এসে জমবে, তাই চলে এলাম। এই নিন। পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে কিশোরী তারানাথের দিকে বাড়িয়ে ধরল। তারানাথ হেসে বলল, ভালো, ভাগ্যিস গলির মুখে তোমাদের দেখা হয়ে যায়নি। এ আমার কাল পর্যন্ত চলবে। কিন্তু আপনি কি করে জানলেন যে কিশোরী আসছে? কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? উনি বলেছিলেন আমি আসছি? হ্যাঁ, বললেন 10 মিনিটের মধ্যে তুমি আসবে, তারপর চা করতে বলবেন। তারানাথ মিটিমিটি হেসে চলেছে, যেন কিশোরীর আগমন সংবাদ সে কি করে আগে থেকে জানতে পারল তার ব্যাখ্যা দেবার প্রয়োজন সে বোধ করে না। আমরাও জোর করলাম না। কিছু কিছু জিনিস রহস্যের আবরণে ঢাকা থাকাই ভালো। কিছুক্ষণের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমরা জিজ্ঞাসা করলে না বটে, কিন্তু মনে কৌতূহল নিশ্চয়ই হচ্ছে, তাই না? আসলে কি জানো, আমিও জানি না কি করে আমি বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বরে এই ক্ষমতাটা আমি পেয়েছি। হঠাৎ হঠাৎ মনে কোনো কথা ভেসে ওঠে, পরে সেগুলো মিলে যায়। যেমন কিশোরী, এই তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি গতকাল কোথাও থেকে কিছু টাকা, এই গোটা 50 মুফতে পেয়ে গিয়েছো। কি ঠিক বললাম কিনা? কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, সত্যি, আপনাকে যত দেখছি ততই বিস্ময় বাড়ছে। গতকাল অফিসের ঠিকানায় হঠাৎ 55 টাকার একটা মানি অর্ডার এসে হাজির। কি ব্যাপার না, দেশের বাড়ির আমবাগানের ইজারার টাকা থেকে আমার ভাগের অংশ জ্যাঠামশাই পাঠিয়ে দিয়েছেন। কুপনে লেখা টাকাটা তিনি বাবাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা নাকি বলেছেন টাকাটা কলকাতাতে আমাকেই পাঠিয়ে দিতে। একা মেসে থাকি, কত রকম দরকার হতে পারে। আশ্চর্য, কত টাকা তাও তো প্রায় ঠিক বলে দিলেন। ধন্যি আপনাকে। তা আজকে রথের দিনটা এমন বাদলা করেছে, আজকে একটা ভালো গল্প হবে না ঠাকুরমশাই? একটা গরম ফুলুরিতে পরম তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়। বারবার ভুল করো তোমরা।
আমার কাছে সব সত্যি কথা। মধুসুন্দরী দেবীর কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে পড়ে গেল। দেবী বলেছিলেন, আমি বড়লোক হতে পারবো না বটে, কিন্তু অর্থের অভাবে আমাকে কখনো নিদারুণ সংকটে পড়তে হবে না। আর এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা তোমাদের বলি। বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর সেখানেই শালবনের মধ্যে আস্তানা বানিয়ে বেশ কিছুদিন সাধনা করেছিলাম। সে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। নিজের দিকে কোনো খেয়াল নেই, হয়তো 5-6 দিন স্নানই করি না, দাড়ি কামাই না, রুক্ষ চুল বাতাসে ওড়ে। কাছাকাছি গ্রামগুলোতে ভিক্ষে করে খাই আর অপেক্ষা করে থাকি কখন রাত হবে, কখন দেবী আসবে। নদীর ধারের বালিতে মেশানো অভ্রের কুচি সদ্য ওঠা চাঁদের আলোয় চকচক করে। মৃদুমন্দ হাওয়ায় নড়ে নদী তীরের অরণ্যের শাখা প্রশাখা। তারপর বাড়ির লোক খবর পেয়ে এসে জোর করে ধরে নিয়ে গেল। সাধন জীবনের শেষ হলো না, কিন্তু ভবঘুরে জীবনের শেষ হয়ে গেল। বাড়ির লোক ধরে নিয়ে যাবার আগে শেষ দিন যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়, সেদিন দেবী ওই বর আমাকে দিয়েছিলেন। বাড়ির লোকেরা আমাকে সংসারে বাঁধবার জন্য আর দেরি না করে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। আমার তখন কেমন একটা বিহ্বল অবস্থা। যে যা বলে তাই করি, যা পাই তাই খাই, নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই। দেবীকে হারিয়েছি। জীবনে অন্য নারীর আবির্ভাব ঘটলে তিনি তো আর দেখা দেবেন না। মনের সেই অবস্থায় কিছুতেই আর কিছু এসে যাবে না, কাজেই শূন্য মনে যন্ত্রচালিতের মতো বিয়ে করে ফেললাম। সময় একটু একটু করে সব দুঃখই লাঘব করে। বিয়ের পর নববিবাহিতা স্ত্রীর সান্নিধ্য আমার একটা নতুন জীবন গড়ে তুলল। গেঁয়ো যোগী ভিক পায় না, কাজেই আমি বউকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে কলকাতার উপকণ্ঠে একটা আধা শহর গোছের জায়গায় বাসা নিলাম। কিন্তু যে আশায় গিয়েছিলাম তা সফল হলো না। বাজার জমতে সময় লাগে। হাত দেখা আর কোষ্ঠী বিচার করা জ্যোতিষী সে বাজারে অনেক আছে। হঠাৎ মানুষ আমার কাছে আসবেই বা কেন? একটা 15 সেরি ঘিয়ের খালি টিন বাজার থেকে কিনে কাটিয়ে পিটিয়ে একখানা বোর্ড বানালাম। তার উপর আলকাতরা দিয়ে বিজ্ঞাপন লিখে টাঙালাম। তাও কেউ আসে না। বাড়ি থেকে পুঁজি যা এনেছিলাম তাই ভেঙে ভেঙে কিছুদিন চলল। একদিন দুপুরে একজন মক্কেল এসে হাজির। খাওয়া দাওয়া সেরে বাইরের ঘরে বসে বিশাল পরাশরি হোরা খুলে একটু পড়াশোনা করছিলাম। হঠাৎ উঠোন থেকে কে যেন ডাকলো, এই যে বাড়িতে কেউ আছেন নাকি? কিছুটা বিরক্ত হয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। যা অবস্থা চলেছে তাতে এ যদি মক্কেল হয় তাহলে একে আমার খুবই দরকার। কিন্তু সব কিছুরই তো একটা সময় অসময় আছে। আমি চিরকাল একটু আয়েশি মানুষ। পথে ঘাটে খুব ঘুরে বেড়াতে পারি। এককালে যথেষ্ট ভবঘুরেমি করেছি, কিন্তু ওই দুপুরবেলা তাকিয়া ঠেসান দিয়ে বিশ্রাম করছি এমন সময় লোকজন এসে বিরক্ত করলে ও মোটেও ভালো লাগে না। শাস্ত্রে বলে, ভুক্তা রাজ বদাচরেত, অর্থাৎ আহারাদির পর হাত পা ছড়িয়ে রাজার মতো আচরণ করবে। এই শাস্ত্র বাক্যটি আমি মনোযোগ দিয়ে পালন করে থাকি। যাই হোক, দেখি লোকটা কি চায়।
বেরিয়ে যাকে দেখলাম সে একজন অদ্ভুত দর্শন মানুষ। রোগা শিরিঙ্গে, ধুতিটা খাটো, কিন্তু পাঞ্জাবির লম্বা ঝুল হাঁটু ছাড়িয়ে নেমেছে। পাঞ্জাবির কাপড়টা ঝলঝলে সিল্কের, চুপচুপে করে তেল দেওয়া কাঁধ পর্যন্ত পাট করা চুল, বিশ্রী লম্বাটে ঘোড়া মার্কা মুখ, এদিকে থুতনি প্রায় নেই বললেই চলে। যেন স্রষ্টা মুখখানা বানাবার সময় জায়গাটা থাবড়ে থুবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গায়ের রং বেজায় কালো, তার উপর কপালে তেল সিঁদুরের লম্বা তিলক। আমাকে দেখে সে এক গাল হাসল, আর তারই ফাঁকে বেরিয়ে পড়ল লম্বা লম্বা এক সারি হলদে দাঁত। দুপুরে বিশ্রামের সময় এমন চেহারা দেখলে প্রীতি জন্মায় না। বললাম, কি চাই? এই যে সাইনবোর্ডটা ঝুলছে, তারানাথ জ্যোতিষার্ণব, আপনি কি সেই? কেন, তাতে কি? লোকটা বলল, আপনি যদি হন তাহলে একটু কথা বলতে হবে এই আর কি। আমি সেই, বলুন কি বলবেন। লোকটা জিভ কেটে বলল, ছি 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 ছি, আমাকে আপনি বললে খুব লজ্জা পাচ্ছি। আপনি একে তার উপর বলতে গিয়ে আমার মতন একটু বসতে পাবো কি? বুঝলাম, একে সহজে বিদায় করা যাবে না। দুপুরের বিশ্রামটুকু সত্যিই গেল। তবু হিন্দুর ছেলে, গৃহস্থ মানুষ, কেউ আতিথ্য চাইলে তাকে তো আর বিমুখ করতে পারি না। বললাম, এসো ভেতরে এসো। বেশ, তুমিই বলবো, তুমিও আমার মতন। রসিকতাটা মাঠে মারা গেল। ধুলো মাখা চটি দরজার সামনে খুলে ঘোড়ামুখ অতিথি বৈঠকখানায় এসে জমিয়ে বসল। জিজ্ঞেস করলাম, তা তোমার নামটি কি বাপু? আবার এক গাল হেসে ঘোড়ামুখ বলল, আগে আমার নাম হরকীর্তন সেন্নামত। হর কীর্তন সেন্নামত, পদবিটা একটু অচেনা ঠেকছে না? এই আমরা কয়েক ঘর মাত্র আছি এই বাংলায়, একেবারে অধম নই, জল আচরণীয়। না না, সেজন্য বলিনি। যা, কি প্রয়োজনে এসেছো বলো। আমি এই ও পাড়ায় এক আত্মীয় বাড়ি এসেছিলাম আর কি। কাজ ছেড়ে ফেরার পথে আপনার সাইনবোর্ডটা নজরে পড়ল। আমার আবার এসব দিকে একটু চর্চা করার ঝোঁক আছে, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। তা আপনি কি মতে ভাগ্য গণনা করেন? আচ্ছা, ওখানে কি বই? পড়াশুরি হোরা পড়ছিলেন বুঝি? হোরা শাস্ত্র জানো নাকি? পড়েছ? তা পড়েছি, তবে কি জানেন, ও সব কিছুই নয়। যে পারে সে এমনিতেই পারে, আপনি সবাইকে ঈশ্বর সে ক্ষমতা দেন না। বাহ, এ তো দেখি ধুকরির ভেতর খাসা চাল। লোকটা একেবারে অপগণ্ড নয়, জ্যোতিষের একেবারে মূল কথাটা অক্লেশে বলে দিয়েছে। আমি বললাম, তা আমার কাছে সাইনবোর্ড দেখে ঢুকে পড়লে কেন? অদ্ভুত ক্ষমতা কিছু আছে কিনা যাচাই করবার জন্য? না, ঠিক তা নয়, সে তো আপনাকে দেখেই বুঝেছি। এলাম একটু আলাপ সালাপ করতে, গুণী মানুষের সঙ্গ করলে তো পুণ্যি হয়। ও, তা আমাকে দেখে কি বুঝেছো একটু বলো দেখি, শুনি। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টে কাকের গল্প। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my original channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক।
ভেবেছিলাম লোকটা দুটো মন রাখা কথা বলবে বা গদগদ প্রশংসা করে কিছু কাজ গোছানোর চেষ্টা করবে। একেবারে বিনা কারণে আজকাল কি কেউ কারো কাছে বসে সময় নষ্ট করে? এইবারে মন তুষ্ট করে তারপর ঝুলি থেকে বেড়াল বের করবে। কিন্তু হরকীর্তন সেনামত তা করল না। সে মুখ তুলে আমার দিকে সামান্য কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যেমন বুঝেছি আপনার জন্ম ভাদ্র মাসে। আপনি তন্ত্র মতে দীক্ষিত। উচ্চ শাখার ভূত ডামর অবলম্বনে সাধনা করেছেন। আপনার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, যা খুব সৌভাগ্য না থাকলে হয় না। কিন্তু কোনো কারণে সিদ্ধি লাভের আগেই তন্ত্র সাধনা ত্যাগ করে আপনাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। ঠিক বলছি? বলে যাও। কিন্তু সাধনা সমাপ্ত না হলেও আপনার জীবনে খুব অদ্ভুত একটা কিছু ঘটেছে। অলৌকিক প্রত্যক্ষণ কিংবা তন্ত্রোক্ত দেবদেবী দর্শন গোছের কিছু একটা, ঠিক ধরতে পারছি না, তবে ঘটেছে যে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। একটা কথা বলি, অপরাধ নেবেন না। আপনি খুব আনন্দে জীবন কাটাবেন। অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু বৈষয়িক দিক দিয়ে যাকে কিছু করা বলে, সে আপনার হবে না। এ আর নতুন কথা কি? শুনে বললাম। সে আমি জানি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? জানি না, আপনাকে দেখে যা মনে হলো তাই বললাম আর কি। যা বলেছ ঠিকই বলেছ। তোমার ভাগ্য বিচারের স্বাভাবিক ক্ষমতা আছে দেখছি। এবার তোমাকে দেখে আমার যা মনে হচ্ছে একটু বলি। হরকীর্তন বিনয় গলে গিয়ে বলল, আগে নিশ্চয়, বলুন 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 আপনি। জন্ম দিয়েই শুরু করা যাক। তোমার জন্ম চৈত্র মাসে, দিনটাও বলে দিচ্ছি। রামনবমীতে তোমার জন্ম। ভাই বোন যমজ হয়েছিলে, জন্মের পরই বোন মারা যায়। কি ঠিক? ঠিক। তারপর? লেখাপড়া বেশি দূর গড়ায়নি। স্কুলে পড়তে পড়তে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার দিকে ঝোঁক যায়। অনেক ঘুরে বেড়িয়েছ, কিন্তু দীক্ষা নাওনি। একদম ঠিক বলেছেন। দীক্ষা নেবার উপযুক্ত গুরুই পাইনি। সাপ বেটা ভণ্ড, কেবল লোক ঠকিয়ে খাবার ধান্দা। কেবলই এক আপনার কাছে বসে মনটা ভারী ভক্তিতে ভরে যাচ্ছে। আপনি দেবেন আমাকে দীক্ষা? দূর পাগল, আমি নিজে সাধনা ঠিক মতো করে উঠতে পারিনি, তোমাকে দীক্ষা দেব কি? তাছাড়া তোমার ওসবের প্রয়োজন নেই। এমনিতেই তুমি অনেক পেয়েছ। হরকীর্তনের চেহারা যেমনই হোক, মানুষটা সে ভালো। ঘ্যান ঘ্যান করে বিরক্ত করল না, শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তেমন কিছু আর পেলাম কই। যা পেলে মানুষ বড় হয় তা পাওয়া হয়নি। যাক, জীবন কেটেই যাবে। তুমি সংসার করনি? না, ওসব ঝামেলায় আর নিজেকে ছড়াইনি। আচ্ছা, আসি তাহলে। অসময় খুব বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে? এদিকে আবার এলে দেখা করে যেও। তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেছিলাম, সে বাধা দিয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার আপনি বিশ্রাম নিন বরং। দরজার কাছে খুলে রাখা চটি জোড়া পায়ে দিয়ে সে সিঁড়ি বেয়ে নেমে উঠোন পার হয়ে একবার দাঁড়ালো। কঞ্চির বেড়ার দরজায় একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে বলল, শুক্রবার শুক্রবার।
হরকীর্তন কথাটা আমার দিকে তাকিয়ে বলছে বটে, কিন্তু ঠিক যেন আমাকে বলছে না। তার চোখে হঠাৎই উদ্দেশ্যহীন শূন্যতা। সে এখানে আছে বটে, আবার নেইও। আমি অবাক হয়ে বললাম, কি শুক্রবার? কিসের শুক্রবার? আমার কথা যেন শুনতেই পেল না সে। পেছন ফিরে হেঁটে চলে যেতে লাগল। লক্ষণ প্রতিলক্ষণ ইত্যাদি নিয়েই জ্যোতিষ এবং তন্ত্র সাধনার চর্চা করতে হয়। আমি বুঝতে পারলাম হরকীর্তন কথাটা নিজের জ্ঞানে বলেনি, দৈবী আবেশে গ্রস্ত হয়ে বলেছে। কেন এবং কি ভেবে বলেছে তা ও নিজেও জানে না। যেভাবে এলোমেলো পা ফেলে সে হেঁটে যাচ্ছে, তাতে বেশ বোঝা যায় তার ঘোর এখনো কাটেনি। কি বলতে চাইল লোকটা? সেদিন ছিল সোমবার, 3 দিন পর শুক্রবার। কি হতে চলেছে শুক্রবারে? বৈঠকখানায় ফিরে এসে তাকিয়ায় হেলান দিয়ে আবার একটু বিশ্রাম আর ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘুমের রেশ একবার কেটে গেলে ফের তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। ওরা শাস্ত্র পড়তে পড়তেই বিকেল গড়িয়ে গেল। পরের দিন সকালে কোষ্ঠী লেখবার হলুদ রঙের লম্বা কাগজের ফালি তৈরি করছি, এমন সময় স্ত্রী এসে কাছে দাঁড়ালেন। বললাম, কি হলো? কিছু বলবে? আমার স্ত্রী বরাবরই খুব মৃদুভাষিণী, তারপর আবার সবে বিয়ে হয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ করে রইলেন। বললাম, আরে কি ব্যাপার বলোই না। উত্তরে তিনি যা বললেন সেটা আমারই আগে খেয়াল করা উচিত ছিল। বাড়িতে চাল নেই, ডাল নেই, আনাজ, সবজি, তেল, মশলা কিছুই নেই। আগের দিন অবধি তিনি যা করে হোক চালিয়েছেন, আজ আর কোনো উপায় নেই। স্ত্রী জানতে চাইলেন এ বিষয়ে আমি কি ভাবছি। শুধু হোরা শাস্ত্র পড়ে দিন কাটালে চলে না। স্ত্রীর সংকুচিত অনুযোগ আমাকে বাস্তব পৃথিবীর রৌদ্রদগ্ধ প্রান্তরে দাঁড় করিয়ে দিল। অগত্যা থলে হাতে বেরিয়ে পড়লাম। জনবসতির শেষ দিকে, যেখানে পথটা হাটতলা হয়ে মহকুমা শহরের দিকে চলে যাচ্ছে, সেখানে হারাধন নন্দীর মুদিখানা। এখানে আসার পরে এই দোকান থেকেই মাঝে মাঝে জিনিসপত্র নিয়ে যাই। হারাধন লোকটা ভদ্র, হাসি মুখ। সওদা মেপে দিতে দিতে এই ভালো মন্দ প্রশ্ন জিজ্ঞাসা করে, সুখ দুঃখের কথা বলে। তার দোকানে গিয়ে দাঁড়ালাম। সেই সময়টা খদ্দের কেউ নেই, দোকান খালি। হারাধন তাল পাতার পাখা উল্টো করে ধরে তার বাঁট দিয়ে পিঠ চুল করছে। আমাকে দেখে বলল, আসুন ঠাকুর মশাই, কি দেব? গ্রামাঞ্চলে মুদিখানায় চাল, ডাল, তেল, নুন ছাড়াও আলু, পেঁয়াজ, কুমড়ো, লাউ, শাকপাতা পাওয়া যায়। অন্তত এক সময় তো যেত, কারণ হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। অন্য সময় হঠাৎ প্রয়োজন হলে মানুষকে বিপদে পড়তে হয়। মাছ মাংস পাওয়া অবশ্য সম্ভব নয়, তবে কিঞ্চিত শৌখিন খরিদ্দারদের জন্য কোনো কোনো দোকানে হাঁসের ডিম থাকে। বললাম, কিছু চাল, ডাল, তেল, নুন, মশলা আর সামান্য সবজি। হারাধন বলল, আপনি বলে যান ঠাকুর মশাই, আমি মেপে দিই। দিন, থলেটা দিন। এবারেই আসল কথাটা বলতে হবে। একটু কেশে বললাম, হারাধন, একটা কথা। কি ঠাকুর মশাই? হয়েছে মানে, দামটা কিন্তু কয়েকদিন পর দেব, এখন বাকি থাকবে।
এক মুহূর্ত তাকিয়ে থেকে হারাধন বলল, আমাদের সকলকেই কোনো না কোনো সময় ঠেকায় পড়তে হয়। অসুবিধের সময় পরস্পরকে না দেখলে কি চলে? বড় বড় কথা বলছি ভেবে রাগ করবেন না ঠাকুর মশাই। আপনি পণ্ডিত ব্রাহ্মণ, মাননীয়, কিন্তু আমি বয়সে বড়। থলেটা দিন আর বলুন কি কি দেব। মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন, নইলে বাংলার অখ্যাত পাড়াগ্রামের এক মুদির মনে এই সহানুভূতি আর করুণার প্রকাশ কি করে সম্ভব? কিশোরী বলল, শুধুই ঈশ্বর? দানব, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান। বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকতা আছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা। যাকে শোনো। তারানাথ আবার বলতে শুরু করলো, কৃতজ্ঞ চিত্তে বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই স্বস্তি মাত্র কয়েকদিনের। ধার করে তো আর মাসকাবারি বাজার করা যায় না। যা এনেছি তাতে বড় জোর দিন তিনেক চলতে পারে, তারপর অনটনের মেঘ আবার আকাশ ছেয়ে ফেলবে। নিকট ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের আনন্দকে ম্লান করে দিল। স্বাস্থ্য নিবাস হিসেবে খ্যাতি আছে এমন শহরে ডাক্তারের পসার জমে না। আমারও হলো প্রায় তাই। যেন ভয়াবহ নাস্তিকদের দেশে বাসা বেঁধেছি। সপ্তাহে অন্তত একখানা কোষ্ঠী আর 5-6টা হাত দেখার খদ্দের খুব দুঃসময়েও পেতাম, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। একটানা খরা যাকে বলে। মাঝে মাঝে মনে হতো মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি ধনী হতে পারবো না বটে, কিন্তু অনাহারে কখনো দিন কাটাতে হবে না, মোটামুটি চলেই যাবে। দেবীর আশীর্বাদ কি শেষ পর্যন্ত মিথ্যে হতে চলেছে? অনাহার তো এসে পড়ল বলে। কিন্তু আমার যা চিরকালের অভ্যেস, বৈষয়িক দুর্ভাবনা বেশিক্ষণ করতে পারি না। চৈত্রের প্রথম গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে। ঈষৎ তপ্ত বাতাস শীতের শেষে ঝরা শুকনো পাতার রাশি অস্পষ্ট মর্মর শব্দে সরিয়ে নিয়ে বেড়ায়। আমের গুটি ধরেছে গাছে গাছে। আকাশ নির্মেঘ নীল। ঋতুর এই সব সন্ধিক্ষণে মন উদ্বেল হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রথম যৌবনে আমার দায়মুক্ত ভবঘুরে জীবনের কথা। এই সব অমূল্য উপলব্ধির সম্পদের মধ্যে কে দুর্ভাবনা করে বাড়িতে চাল ডাল আছে কিনা তার জন্য, কিন্তু মুশকিল হলো বাস্তবকে নিয়ে। 3 দিন পরেই সকালে স্ত্রী জানিয়ে দিলেন, বাড়িতে যা আছে তাতে টেনে টুনে বড়জোর আর একটা দিন চলবে, পরের দিন বাজার না আনলেই নয়। বাইরের দাওয়ায় উদ্ভ্রান্ত মনে পাইচারি করতে লাগলাম। মনে মনে বলতে লাগলাম, কি করি আমি এখন? আজ শুক্রবার। হরকীর্তন বলে গিয়েছিল মনে রাখতে, শুক্রবার একটা কিছু হবে। কি হতে পারে আজ? দিন তো শুরু হয়ে গেল। উঠোনের ওপারে রাংচিতার বেড়ার ওপর একটা কাক কোথা থেকে এসে বসেছে। ঠোঁট ঘষছে বেড়ার গায়ে। তার ঠোঁট থেকে কি একটা জিনিস খসে উঠোনের ভেতরের দিকে পড়ল। আমি প্রথমটা খেয়াল করিনি। একটু পরে দেখি আর একটা কাক এসে ওই আগেরটার পাশে বসল। তারপর আর একটা।
এ দুটো কাকের মুখ থেকেও হালকা কি জিনিস ভাসতে ভাসতে উঠোনে পড়ল। একটু অবাক হয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে কাক তিনটে উড়ে পালালো। জায়গাটায় পৌঁছে আমি সবিস্ময়ে উঠোনের মাটির দিকে তাকিয়ে রইলাম। মাটিতে পড়ে রয়েছে একখানা 5 টাকার এবং দুখানা 2 টাকার নোট। আশ্চর্য, এখানে টাকা এলো কোথা থেকে? কাকেরাই মুখে করে এখানে এসে ফেলে দিয়ে গেল নাকি? নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম। নোটগুলোতে শুকনো রক্ত আর মাছের আঁশ লেগে রয়েছে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম। আজ হাটবার। মাছের আড়ত থেকে কাক তিনটে রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নোটগুলো তুলে এনে বেড়ার উপর বসেছিল। ঠোঁট ঘষবার সময় সেগুলো খসে পড়েছে। নোট তিনটে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। হরকীর্তনের ভবিষ্যৎবাণী ফলে গেল তাহলে। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। কাকে মুখে করে এনে টাকা ফেলে যায় এমন কখনো শুনিনি। মনে রেখো, যে সময়কার কথা বলছি তখন 9 টাকা কিন্তু অনেক টাকা। ছোট সংসারে 1 মাসের বাজার হয়ে যায় ওই টাকায়। টাকাটা না পেলে সেদিন সত্যি বিপদ হতো। আগের টাকা শোধ না করে তো হারাধনের কাছে নতুন করে ধার নেওয়া যেত না। বিস্ময়ের তখন যে আরো অনেক বাকি, সেটা বুঝতে পারিনি। পরের দিন থলে নিয়ে